নাম্বার ওয়ান, ধর্মের নিয়ে যারা রাজনীতি করে যাদের কথা আপনি মিন করছেন, তারা এ পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় যায়নি। না, আমরা তো দেখছি প্রায় সব দলই কোনো কোনো বিভিন্ন মাত্রা। আমি বলি তারা ক্ষমতায় যায়নি, মানে পার্টিকুলার ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তারা ক্ষমতায় যায়নি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন এই বিষয়টা বারবার, আমরা কি তারা ক্ষমতায় নিতে চাই? সেই জন্য কি কথাটা বলতেছি? কালকে জামাত বলে আমি ধর্ম পরিহার করলাম, তাহলে সে ক্ষমতায় যাবে? আমার হেডেকটা কি তাকে নিয়ে? সে ধর্ম নিয়ে রাজনীতি করতেছে, এটা ঠিক না। এইটা বইলে তো তারা শুদ্ধ করি, তারা কি আমরা ক্ষমতায় চাই? তারা শুদ্ধ করার দায়িত্ব আমার। একটা তো উনি যেমন ধর্ম নিয়ে রাজনীতি করে, আর একটা দল কি বলতেছে, আমরা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কায়দায় আদর্শ অনুযায়ী দেশ, আমি ধর্ম ওদেরকে ক্ষমতায় নিতে চাই কিনা? যদি না চাই, ও ধর্ম নিয়ে পৌঁছে যাক, আমার কি? কিন্তু সেই ব্যাপারে যেটি ওবায়দ ফেরদৌস বলছে, আমার কাউকে প্রান্তিক করে ফেলে, কাউকে মার্জিনালাইজড করে। কিভাবে করবে? মার্জিনালাইজ করবে কোথায়? করুক না। আপনি যেটা বললো সে আমি একমত। আপনি শুধু ওইটা, আপনি সংখ্যালঘু ইস্যু কেন বাংলাদেশে? সংখ্যাগরিষ্ঠ ইস্যু কেন বাংলাদেশে? বাংলাদেশি। হিন্দু মুসলমান ইস্যু কেন? বাংলাদেশি। আপনি যদি বলেন, আর এই যে ধর্মীয় রাজনীতিটা অনন্তকাল চলবে, কোনটা? আপনার সম্পত্তি বন্টন হবে যার যার ধর্মীয় আইন মোতাবেক, বিয়ের পদ্ধতি ধর্মীয় আইন মোতাবেক, ওটা তো আছেই কনস্ট্যান্ট। কাজে এগুলো মানুষের ভেগ টার্ম, এটা ইউজ করে। কেন বলছি আমি? আপনি যদি আজকে মডার্ন ছেলে মেয়ে, আমি ধর্ম রাজনীতিরে আমার ছোটবেলা থেকে দেখে আসতে আসতে আজকে যে জায়গাটায় আসছি, কিন্তু আজকে জেন জি যারা আছে বা জেন জি যারা আছে, তারা কি সেই জায়গাটা আছে? তারা তো হাতে কলমে গত 16 বৎসর এই দেশে ধর্মীয় রাজনীতি দেখছে। গত 16 বৎসর যে ভোট দিতে পারে নাই। আপনি বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, শুধু তাই না, বিশ্ববিদ্যালয়ের মহিলা মেয়েদের হলগুলো, সেখানেও তো শিবির পাশ করছে। ওদেরকে এইটুক চেতনা নাই যে আমি এরা পাশ করে কেমনে? সুতরাং আমি বলতেছি যেটা, আপনি ওই জায়গা থেকে সরে আসতে হবে। আমরা এখনো শুনি কেউ কেউ বলে, আমার অনেকেই প্রশ্ন করে যে জামাত তো বোধহয় আগের জায়গায় নাই। মেইন ফোকাসটা কেন দেয় তারা এখানে, অন্যান্যরা, সেটা আমি আপনাকে বলি। জামাত আসলে কি, মানে আমরা তো খালি নারী বিদ্বেষী জামাত, নারীর ইস্যুটা আনলাম, কিন্তু জামাত কি দুর্নীতিকে অ্যালাউ করে? জামাত কি টাকা পাচারকে অ্যালাউ করে? জামাত কি বিদেশে কি চোরাকারবিদের অ্যালাউ করে? জামাত কি মাদকের ব্যবসাকে অ্যালাউ করে? সেই চাপটাই কিন্তু আমরা আদৌ যাই না। আপনি যদি বলেন যে জামাত মাদক পাচার করবে, জামাত টাকা পাচার করবে, জামাত আত্মসাৎ করবে, কেউ বিশ্বাস করবে। এবং এটার সাথে ইনভলভ কারা? এটার সাথে ইনভলভ আছে বাংলাদেশের আমলা, বাংলাদেশের পলিটিশিয়ান, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, বাংলাদেশের মিডিয়া, অথবা বাংলাদেশের সুশীল সমাজ, তারপরে ব্যবসায়ী যারা। এবং এইটার কারণে এটাকে চেপে রেখে আপনি অন্য একটা শুধু এস্টাবলিশ করতেছেন, এরা আসলে পরে নারীদের এই অবস্থা হবে। এটা যে একটা কালার দেওয়া, এইটা কেউ বলেই না। আপনি নিশ্চিত থাকেন এইটা যদি ফোকাস দেয়, তাহলে দেখবেন চেঞ্জ হয়ে যাবে। কেউ কি বলে? আমি তো আপনাকে প্রশ্ন করলাম, জামাত দুর্নীতি করবে, জামাত টাকা পাচার করবে, জামাত মাদকের ব্যবসা করবে? আপনি বলতে পারবেন না, বলতে পারবেন না। সুতরাং এটা হলো একটা আবরণ, ওটাকে ঢেকে রাখার জন্য দুর্নীতিবাজ আমলারা নিজেদের সেফটির জন্য এইটাকে ছড়াই দিছে মার্কেটে। ওটা নারী বিদ্বেষী হোক না নারী বিদ্বেষী, জামাত তো মেন, যারা জামাতের আমির কি বলছে? আমরা নারী আমির অ্যালাউ করি না, করবো না কাউকে। যদি তাই হয়, হ্যাঁ, এটা মেনে যে করবে। আসেন এইবার, 53টা বছর কিন্তু জামাত ক্ষমতায় ছিল না। বাংলাদেশে কি কিন্তু নারী আইজিপি হয়েছে? কোন নারী সেনাপ্রধান হয়েছে? কোন নারী চিফ জাস্টিস হয়েছে? কোন কয়টা নারী সিইও হয়েছে পত্রিকার? এই জায়গায় একটা খুব দেখার মতো ব্যাপার, জামাত আমি যখন বলছেন তারা অ্যালাউ করতে পারে না, কারণ তাদের যে নীতি সেটি অ্যালাউ করে না, কিন্তু তিনি তার গঠনতন্ত্র কিন্তু আলাদা করে লিখতে পারছেন না, তার সবার সমান কথা লিখতে হচ্ছে, কারণ নির্বাচন কমিশনের আইন সেটাকে কমপ্লাই করে। আমার মাথা ব্যথা নাই তো এটা নিয়ে, আমরা এটা হাইলাইট করে আমরা তার এই যে বসছি জামাত নিয়ে আলাপ করতেছি, কারণ কি তারা অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষে পারেনি না। আমরা তার প্রচার করতেছি 92% মুসলমানের দেশ, আজকে পর্যন্ত তারা ক্ষমতায় যায় নাই, বাট আমরা তাকে এস্টাবলিশ করতেছি। মনে হয় আমরা এজেন্সি নিচ্ছি, এই কেন দরকারটা কি তার আলোচনা করার? নারীরা যদি বিদ্বেষী হয় তাকে অ্যালাউ করবে না। কথা বলতে জামাত কিনে তো কথা বলতে হবে। আমি তো আপনাকে দ্বিমত করছি না, কিন্তু সে তো বলে নাই, আমতা করে নাই। সে বলছে, আমি তো আপনাকে চ্যালেঞ্জ করলাম, 56 বছর যাবত মন্ত্রী, প্রধানমন্ত্রী, আর 2 দলের প্রধানমন্ত্রী ছিল মহিলা, পুলিশের আইজিপি হয় নাই, চিন্তা করেন না কেন? আপনি মাদ্রাসাটাকে, আপনি কোন সরকার আইসে, এটা আমি অনেকগুলো মাদ্রাসা জীবনে ভিজিট করছি। নাম্বার ওয়ান, মাদ্রাসায় যে লেখাপড়াটা শেখানো হয়, সে একটা সার্টেন টাইম সে দেখে যে অনেক লোক আছে ইলেকশনের জন্য মাদ্রাসা করে, মানে ইলেকশনের জন্য, মানে গ্রামে দেশের বাড়িতে কি করে, ঢাকা থেকে টাকা রোজগার করে বহু জাদের নেতা, আরে জামাতে ইসলাম কন আর অন্যান্য ধর্মীয় ইসলাম কন, অন্যান্য রাজনৈতিক দল যারা ধর্মীয় রাজনৈতিক দল না, তাদের বহু লোকের মাদ্রাসা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা মাদ্রাসাটা বানায় কেন? মাদ্রাসা বানায় কি? গ্রামে আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, আমাকে জনগণ ভোট দিবে যে উনি ইসলামের পক্ষে কাজ করে। কি রুবায়েত সাহেব, আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি মাদ্রাসা তারা ধর্মকে ব্যবহার করে। আপনি এই জায়গাটা আগে আসেন, এইটা কেন বলেন না? আপনি খালি ধর্মের রাজনীতি। আচ্ছা, এইবার আসেন, তারা ফ্রাস্ট্রেটেড হয় কেন? ধর্মের সেজন্য আস্তে আস্তে বড় হয়,
তাদের ভিতরে একটা অ্যারোগেন্সি তৈরি হয়। কেন আমি বলি, ম্যাক্সিমাম এতিম ছেলে পেলে এখানে যায়, মানে এতিম অথবা দুরবস্থা, সুবিধা বঞ্চিত। আমি দেখেছি পলিস্টার কাপড়ের একটা পায়জামা পাঞ্জাবি পরা, তীব্র গরমের মধ্যে টিন শেড ঘর, সব তো আর পাকা মাদ্রাসা না, টিন শেড ঘর, এবং গদি দেখছেন ওই যে বসে বসে এইখানেই বসে, এইখানেই খায়, এইখানেই শোয় মাদ্রাসায়। এক খিচুড়ির আইনটা 3 দিন পর পর খাওয়াচ্ছে। যখন খাওয়ায় এরকম অ্যারোগেন্সি তৈরি হয়, কতক্ষণ খাইতে ভালো লাগে। তাদের চোখের সামনে মাদ্রাসার ডোনেশন হয়, যে গরুর গোস্ত আসে, খাসির গোস্ত আসে, এইটা সেইটা আসে, সেটা বড় হুজুরে নেয় তা না, যারা সুপারিনটেন্ডেন্ট আছে, দায়িত্ব আছেন, এরা এই মাংস নিয়ে যায়, ওরা তাকায় তাকায় দেখে, আর ওদেরকে সেই ডাইল খিচুড়ি খাওয়ায়, এদের ভিতরে অ্যারোগেন্সি তৈরি হয়। তারপর যখন আরেকটু বড় হয়, দেখে এই যে মাদ্রাসা যে লোকটা বানাইছে, যার 5টা টেক্সটাইল ইন্ডাস্ট্রি ঢাকায়, একটা মাদ্রাসার ছেলেকে সে চাকরি দেয় না, সে নিজেই চাকরি দেয় না, কারণ সে তখন তাকে নেয় না। তাহলে তার অবস্থাটা কি, কেন এই প্রবণতা? এবং আর আপনি যে বলেন নতুন নতুন, কিন্তু না, আমরা কি শেখ হাসিনাকে দেখি নাই কওমি জননী খেতাব নিতে? হ্যাঁ, তাদেরকে ব্যবহার করে। এই যে না, তাহলে এই যে আমরা বারবার খালি ধর্মের কথা বলি, মাদার অফ কওমি নিছে সে, শেখ হাসিনা নিয়েছে। আমি সেই জায়গা থেকে প্রশ্নটা করছি যে সেই আন্দোলনের ভূমিকা, অর্থাৎ না, এবার নতুন করে তাদের এই আপনি মাদ্রাসায় কোনো সমস্যা নাই, সমস্যাটা আপনি এই শিক্ষাটাকে আধুনিক করেন, ওদেরকে বুঝাইতে হবে। আপনি ধর্মীয় শিক্ষা কি, ধর্মীয় উনি নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন না, আমি পড়ি না, রোজা নামাজ হজ যাকাত করি না। শিক্ষার যে আদি পর্ব সেটা আসলে ধর্মীয় শিক্ষার মধ্যে দিয়ে শুরু হয়েছে। ধর্মীয় কেন, অন্যান্য শিক্ষা আসেন না? আপনি যখনই ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার গ্রেপ্তার হইতেছে, আপনি পত্রিকার শিরোনাম বলছি, একজন টিচার গ্রেপ্তার হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত গ্রেপ্তার। মানে শোনা যায় কি সুন্দর পবিত্র একটা লোককে গ্রেপ্তার করছে, সে যে জনতা ব্যাংক লুট করে ফেলছে সেটা বলে না, কিন্তু যখনই মাদ্রাসার একজন হুজুরকে গ্রেপ্তার করা হয়, তখনই যে উনি এই অপকর্ম করছে। এই যে আপনার এই ট্রিটমেন্ট, আপনি এখানেই তো ডিভিশন করতেছেন, সবাইকে এক জায়গায় নিয়ে আসেন না কেন? মাদ্রাসা শিক্ষাটাকে আপনি আধুনিক করেন, এই চিন্তা ভাবনা করেন না কেন? মত কমিশনের কাছে যাইতে এই জায়গাটায় টার্ন নিছে, এবং ফাইনালি কিন্তু সবাই বলছে আপনি সিদ্ধান্ত নেন, কারণ এক পক্ষ চাইছে ইলেকশনের আগে গণভোট, আর এক পক্ষ চাইছে ইলেকশনের দিনে। উনি তখন দেখছে কোন দলের প্রভাব বেশি, দেখছে বিএনপির প্রভাব বেশি, অসংখ্য নোট অফ ডিসেন্ট ঢুকে আছে ওর ভিতরে ঢুকে আছে, কিন্তু উনি একই দিনে দিচ্ছেন, কারণ এটা রাজনৈতিক দলের প্রভাব। এখন উনি প্রচার করবেন না কেন? কারণ উনি তো দায়িত্ব নিচ্ছেন সংস্কারটার, শুধু এই জন্য উনি প্রচার করতেছেন, হাতে দেন। এবং আমি মনে করি এই জন্য জাস্টিফাইড। কেউ কেউ বলেন রাজস্বের টাকা যায়, আর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, রাজস্বের টাকা যায় না, তারপর তো আপনি ধূমপান করেন। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আপনার একটাও নেই, আরেকজনের 5টা, টাকা তো সরকারের, এগুলি খোরা অজুহাত। এইবার আসেন আরেকটা জায়গায় যাই। কমিশন যে শেষ পর্যন্ত বলেছে এটা দণ্ডনীয়। কোথায়? কমিশন, নির্বাচন কমিশন বলেছে যে প্রজাতন্ত্রের কোনো কর্মচারী প্রচারণা চালাতে পারবে ওটা কমিশন বললে হবে নাকি? কোনো আইনই তো দেশ নাই, সংবিধান মতো নির্বাচন হচ্ছে না, আপনি আইন নিজে নিজে বানাই নিলে হবে? উনি একটা বেসিক প্রশ্ন করেছেন, নির্বাচন তো পরিচালনা করছে কমিশন। দেখেন, আপনি সংবিধানে নির্বাচন হচ্ছে না, আপনি এখন বলতে পারতেছেন না কোন আইনে নির্বাচন করেন, আপনি বলে দিলেন। এবার আসলে একটা কথা বলি, 31 দফার কথা উনি বলে, উনি কেন, আমি কিন্তু বলি, এটা কি বলে, রূপকর্থে উনি 31 দফার কথা বলতেছেন। আচ্ছা, এই 31 দফা যদি উনি ওনার গঠনতন্ত্রে ঢুকাইয়া ফেলাইতো, তাহলে কি আর কোনো সাংবিধানিক পরিবর্তন লাগে? আমার নিজের দলের গঠনতন্ত্রে আমি ঢুকাইয়া ফেলাই এটারে, তাহলে কি আমার সংবিধান সংশোধন করা লাগে? কথার কথা বলছি, তার মানে আমি বলছি কিন্তু করছি না। বরং বাংলাদেশ এমন একটা স্টাইলে চলে, যখন সংসদে চলে যায় এমন প্রভাব তারা এমনভাবে কুক্ষিগত করে ক্ষমতা। সুতরাং আমার কাছে মনে হয় নির্বাচন কমিশনের যে আরপিও, সেখানে এইগুলা ঢুকাই দেওয়া উচিত, যে গঠনতন্ত্রে এই জিনিসগুলো থাকতে হবে, এবং সেই মোতাবেক গঠনতন্ত্র রেখে আমাদেরকে জমা দিতে হবে, চেঞ্জ করতে হলে জানাইতে হবে, এই জায়গায় যেতে হবে। বাংলাদেশ যে কায়দায় চলতেছে, এখানে এই সমস্ত কায়দায় চলবে না। কালকে নির্বাচন হোক, আপনি দেখবেন সেই গয়রহ আগের জায়গায় চলে যাবে। আশঙ্কাটা কি জানেন? আপনার যে 90-এর সময় যে একটা 3 জোটের রূপরেখা হয়েছিল, তখন কিন্তু ধরে বেঁধে করেনি, পলিটিক্যাল পার্টিরা নিজেরা ঐক্যমতের ভিত্তিতে করেছে, কিন্তু ক্ষমতা যে 3 মাসের মধ্যে তারা এটাকে ভেঙে ফেলে, এবং কোনোদিন এটা হয় না। এবার তো সাইন করা জুলাই সনদ আছে। এইবার যে না, এই যে ধরে বেঁধে নোট অফ ডিসেন্ট দিয়ে কোনো রকম জোর করে তারা কিন্তু মেনে নিয়েছে, কিন্তু মনে নেয়নি। দুটো কিন্তু দুই প্রসঙ্গ। মনে না নিয়ে যে সংস্কার কমিশনে তারা সাইন করেছে, আমি জানি না পলিটিক্যাল পার্টি যেই আসুক ক্ষমতায়, যে তারা কতটা এটা বাস্তবায়ন করবে। 100% সন্দেহ মন নিয়ে আমি অপেক্ষা আছি দেখিবার। আবার যারা এই গণভূতার নেতৃত্ব দিয়েছে, সেই শিক্ষার্থীদের, সেই ছাত্রনেতাদের সংগঠন এনসিপি যেমন স্বাক্ষরই করেন। দেখেন, ছাত্ররা কোনো স্বাক্ষর করে নাই, তারপর কিন্তু জুলাই সনদ বিরোধী তাকে মনে হয় না। মাই পয়েন্ট, আপনিও বিশ্বাস করতেছেন না যে ছাত্ররা জুলাই সনদ বিরোধী, অথচ সই করে নাই। আর যারা স্বাক্ষর করছে, আপনি ভাবেন এরা জুলাই সনদের পক্ষে না। তার মানে কি? তার মানে আপনাকে বুঝতে হবে, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী 360টা মসজিদ বানাইছে, 560টা। উনি কি, ওনাকে কিন্তু কেউ মুসলিমের পক্ষে ভাবে না। বানানোর কথা ছিল, সবগুলো বানাতে পারে নাই, তার আগে থেকে চলে যেতে হবে। আপনি কথা শুনেন, ধরেন 560টা মসজিদ বানাইছে, তারপরেও তাকে আমরা বলি ইসলাম বিদ্বেষী, কারণ এত মসজিদ বানানোর পর, বিকজ আমরা তার ইয়েটা জানি, তার উদ্দেশ্য জানি।
আর বেগম খালেদা যদি 560টা মন্দির বানাইতো তাহলেও তাকে বলতো না উনি মুসলিম বিদ্বেষী। এই পার্থক্যগুলো আপনাকে বুঝতে হবে, এগুলো খোরা অজুহাত। আপনি যখন প্রশ্ন করেন তখন আমার কষ্ট হয়, ওই যে ছেলেরা সই করে নাই, কেন করে নাই? ওখানে অন্য অভিমান ছিল, সই করে নাই, তারপরে কিন্তু আমরা ধরে নিছি ওরা জুলাইয়ের পক্ষে, আমরা বিশ্বাস করি। আর যারা সই করছে তাদেরকে কিন্তু আমরা এখনো বিশ্বাস করি না, কারণ যদি বিশ্বাস করতাম। খুব দরকার আমরা যে ইনক্লুসিভ বাংলাদেশ, Yes. সেখানে কিন্তু আলিয়া মাদ্রাসা অনেকখানি মডার্ন হয়েছে। ওরা কিন্তু ওদেরকে কম্পিউটার শেখানো হয়, ইংরেজি শেখানো হয়। কমি মাদ্রাসা ওরা কিন্তু শিখতে চায় কম্পিউটার। সবগুলো মিলিয়ে একটা শিক্ষা পলিসি থাকতে হবে, এদেরকে বাদ দিয়ে কিন্তু আপনি পারবেন না। এরা বাংলাদেশের মধ্যে আছে, আপনি বাদ দিবেন, আমাদের 92% 90% মুসলিমেরা। কাজে এদেরকে কিভাবে আধুনিক জীবন যাপনের সঙ্গে একটু সম্পর্কিত করা যায়, ধর্ম তো থাকবেই, তাদের কর্মসংস্থান করা যায়, সেই ব্যবস্থাগুলো কিন্তু করতে হবে। কেবল কওমি সার্টিফিকেটকে আপনি মাস্টার্সের সমমর্যাদা দিলে হবে না। সত্যি সত্যি মাস্টার্সের সঙ্গে কমপ্লাই করার জন্য যে সিলেবাস করা দরকার, যে ল্যাব দরকার, ইনস্ট্রুমেন্ট দরকার, ওদের চাহিদা আমরা কি কোনদিন জানতে চেয়েছি? এই কওমি মাদ্রাসার ছেলে মেয়েদেরকে আপনি ভিকারুনাস মেয়েদেরকে নিয়ে আসেন, ভিকারুনাসের মেয়েদেরকে আপনি মাদ্রাসা ভিজিট করান, ওরাও জানে না, কিন্তু কেউ কাউকে জানে না। সাইলো বলে এটাকে ইন্টারাকশন করান, মিথস্ক্রিয়া করান, ওদেরকে কথা বলান, ডিবেট করান। সব তো বাংলাদেশের নাগরিকেরা, Yes. কেন একজন আর এটা তো- জানবো না? এটা তো সেই থেকে ঝুঁকিপূর্ণ। অর্থাৎ বাংলাদেশের এক অংশের মানুষ অন্য অংশের মানুষের উপর এমন অজ্ঞ, এমন ঘৃণা পোষণ করে। অজ্ঞ না, ওই যে আমরা ছড়াচ্ছি, হ্যাঁ। এই প্রোগ্রামটা ছড়াচ্ছি নারী বিদ্বেষী। আজকে আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ওই যে কি জানি কে বিপিএসসি কে সাদিক সাদিক, তার সাথে তো বহু মেয়ে দেখা করতেছে। কই হিজাব কোথায়, বোরকা কোথায়? আপনাকে এই চেঞ্জটা আপনি শোনেন, আজকের যে জেনারেশন 16 বছর যাবত যারা দেখছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, আপনি তাদেরকে চেঞ্জ করতে পারবেন না। আমার থিওরিতে সে চলবে না। আমি যদি জামাত নিয়ে যা বলি না কেন বা ধর্ম নিয়ে যা বলি না কেন, ও নিজের চোখে দেখতেছে। আপনি এইটা করতে হবে, এই ডিভিশন উইথড্র করতে হবে যদি ভালো বাংলাদেশ চান। আচ্ছা, এবং এই বৈচিত্র্যকে স্বাগত জানাতে হবে। স্বাগত জানাইতে একটা হবে। পোশাকের বৈচিত্র্য, ধর্মের বৈচিত্র্য, জাতিগত বৈচিত্র্য, ভাষা। অনেকে জানে না বাংলা ছাড়া 35টা ভাষায় বাংলাদেশের মানুষ কথা বলে, জানেন আপনি? 35টা ভাষা। এই বৈচিত্র্যগুলোকে ওয়েলকাম করতে, সবাই আমার মতো হবে না, সবাই তার মতো হবে না। যে যার মতো থাকে সেই জীবনযাপন করতে যেন পারে, রাষ্ট্রকে সেটাকে ইনশিওর করতে হবে আসলে। আচ্ছা, আরো কথা হয়তো এটা নিয়ে বলা যাবে। গত 1.5 বছর সেটার কতটা প্রতিফলন দেখা গেছে অন্তত জনপরিসরে, যে মবের কথা বলা হয় ব্যাপকভাবে। আলোচনা করতে চাই গণভোট প্রসঙ্গে। একটি গণভোটের একেবারেই মুখোমুখি ধারণা বাংলাদেশ। এই যে সরকারের প্রচারণা, সেটি নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন থেকে একটা তাদের চিঠি দিয়ে বলা হয়েছে যে আসলে সরকারের বা প্রজাতন্ত্রের কর্মচারীরা আসলে প্রচারণা করতে পারবেন না। কিভাবে দেখেন এই পুরো বিষয়টিকে? গণভোট নিয়ে সংস্কারের এই প্রস্তাবগুলোকে নিয়ে সরকারের এগোনো শেষ পর্যন্ত এই প্রচারণা, এবং সেটা আসলে কি ধরনের বাস্তবতার মুখোমুখি দাঁড় করেছে বাংলাদেশ? আমি বললাম যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের একটা অন্যতম স্পিরিটই ছিল এটা কেবল ব্যক্তি ফ্যাসিস্টের পতন না, একটা ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা যেন বাংলাদেশে আর কখনোই ফেরত না আসে। সেজন্য আমি আবারও বললাম ওই যে থিওরিটা, যে পাওয়ার ঝুঁকি হচ্ছে এটা স্বৈর হয়ে যাবে, তাকে ধরার জন্য কিছু চেকস অ্যান্ড ব্যালেন্স আপনার লাগবে। তুমি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারো না, তুমি পার্টির প্রধান, তুমি পার্লামেন্টের প্রধান, তুমি সংসদের প্রধান, তুমি সব হতে পারো না, তাহলে তুমি স্বৈরাচারী হতে বাধ্য। কাজে তার ক্ষমতার মধ্যে এরকম চেকস অ্যান্ড ব্যালেন্সগুলো আনতে হবে। এবং আপনি যে প্রধান বড় বড় পদ, পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে অডিটর জেনারেল, যেটা খুব গুরুত্বপূর্ণ, এই নিয়োগ দিবেন, সেখানে যেন অপোজিশন, যারা বিরোধী দল, তাদের মতামত নিতে হবে, তাদের একটা ভূমিকা থাকতে হবে। আমাদের হয় কি, এই ডেমোক্রেসিকে আমরা মেজরিটারিয়ানিজম বানাই ফেলি। এদের মধ্যে ডিফারেন্স আছে, যে মেজরিটি শাসন করবে বেশিরভাগ ভোট, এর মানে এই না যারা যেন 51% মেজরিটি আর 49% মাইনরিটি, তারা তো ভোট পেল না। এইটা না যে 51% যা খুশি তাই করবে, এর নাম পলিসিতে যেন তার রিপ্রেজেন্টেশন থাকে। 51% করবে, কিন্তু 49% এর মতামতটা নিতে হবে, তাদের ভালো মন্দ আপনাকে দেখতে হবে। এটা নাম হচ্ছে ডেমোক্রেসি। ডেমোক্রেসি কেবল সংখ্যাগরিষ্ঠের শাসন না, ডেমোক্রেসির ভ্যালুস। সেই ভ্যালুসের মূল কথা কি জানেন? টলারেন্স, ভিন্ন মত, এই মূল্যবোধ। আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি, কিন্তু তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। সেই টলারেন্স কি আছে? আমরা মাজারগুলোকে ভেঙে ফেলছি, আমরা হিজড়াদের উপর আক্রমণ করছি, আমরা যে কবি করে, যে গান করে, যে বাউল করে, তাকে আমরা আক্রমণ করছি। আমরা একটা মাইনরিটিকে গাজীপুরে দেখেছি পুড়িয়ে তাকে ঝুলিয়ে রেখেছে গাছের মধ্যে। তার মধ্যে টলারেন্সের লেভেলটা না, এটা মিথ্যা অভিযোগ দিয়ে। ঠিক আছে, সে আমার ধর্মের না, সে একটা ভিন্ন মত। এইটা যদি না থাকে, তাহলে কিন্তু ওই যে ডেমোক্রেসি মানে কেবল ইলেকশন, নির্বাচন, এইটা না। এই ভিন্ন মতের একটা পরিসর থাকতে হবে। আমি সাংবাদিকতার মানুষ, আমার মূল কাজই হচ্ছে এই ভিন্ন মতকে স্বাগত জানানো। আপনার কাছে শুনতে চাবেন রাজি, কিভাবে দেখেন এই আচ্ছা, আপনি গণভোটের প্রসঙ্গ আনছেন, সরকার প্রচার করছে, এটা নিয়ে আপত্তি আছে, অনেকেই আপত্তি করে। ব্যক্তি আপনি যদি আমাকে বলেন, আমি আপত্তি করি না। কেন করি না? আমি তো আমার ম্যান্ডেট, আমি মেয়াদ আমি নিছি, সব আমি নিছি। আমি বলতে আমি অন্তর্বর্তীকালীন সরকার, আমি ওই সংবিধানের অধীনে নই।
আমার সংবিধানে আমার কথা বলা নাই, বলা আছে প্রধানমন্ত্রীর কথা। তত্ত্বাবধায়ক সরকারও নাই, অন্তর্বর্তীকালীন সরকারও নাই। আমার সংবিধান আমি নিজে। আমি কি বলছি? গণভোট কিন্তু আমি বলি নাই, ওই যারা সংস্কার কমিটির কাছে গেছে ঐক্য। খুব বেশি আমি আশা দেখছিলাম, বললাম না, তারা তো এটা আসলে মনে নিতে পারে নাই। ভেতর থেকে সংস্কার তারা আদৌ করবে কিনা, এটা অনেক সন্দেহ আমার রয়ে গেছে। তারপরেও যদি এটা আমি যেটা বললাম, যেহেতু কালচারাল চেঞ্জ অনেক লম্বা সময়, এই স্ট্রাকচারাল চেঞ্জের কিছু কিছু যদি এই সরকার, যে নির্বাচিত সরকার, সেটি করতে পারে, পরের সরকার আরেকটু করবে, এইভাবে এগুতে হবে। খুব দ্রুত সমাধানের কোনো জায়গা আমি আসলে দেখছি না এখানে। অন্তত দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, পার্টির প্রধান যে সে সংসদে হতে পারবে না। এগুলোও যদি একটু চেকস এন্ড ব্যালেন্স লাগবেই, না হলে যাকে আপনি দেন না কেন, রাজনৈতিক দলগুলো তো এই ব্যাপারে আবার সম্মত আবার হয়েছে। আপনাকে যদি আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট মানে, আপনি তো জানেন, রুবায়েত সাহেব জানে, একজন এমপির কাজ কি আমরা জানি না? গত 53 বছর যাবত এমপিরা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে নাই। কালভার্ট বানানোর কাজ তার না, রোড কনস্ট্রাকশনের কাজ তার না, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের ডাইকে ধমক দেওয়া তার কাজ না। তার কাজ কি তাও বলে দিচ্ছি। তার কাজ নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতি বানাবে, নির্বাচিত হওয়ার প্রধানমন্ত্রী বানাবে, স্পিকার বানাবে, তারপরে কি বানায়, আর কি পদ আছে এখানে, সেগুলাকে বানাবে ভোটের ভিত্তিতে। আর সাব কমিটি হবে সবকিছু দেখার জন্য, স্ট্যান্ডিং কমিটি হবে। কিন্তু আপনি কেউই করেনি কোন রাজনৈতিক দল। তাই আপনি আইন মানেন না। না, আপনি যখন আইন মানেন না, এমপি সাহেব 53 বছর যাবৎ সংবিধান ভায়োলেট করতেছে, আর লাট সাহেবের মতো উপরাই সেই ওনারা আইন পালন করতে বলে মানুষকে। কেন মানবে? কেন, কি কারণে মানবে? আমি আবারও বলছি, ওনার যদি টাকার লোভ থাকে, টাকা খেতে ইচ্ছা হয়, জাস্ট গো, উপজেলা চেয়ারম্যান হন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন, উন্নয়নের কাজ করেন এবং ওইখানে গ্রামে পড়ে থাকেন। আপনি এমপি পদটা বিক্রি করে 5 স্টার হোটেলে বিদেশ থাকবেন আর এই দেশটাকে লুটপাট করে খাবেন। আরো একটা কথা বলে দিই, এই দেশ কখনো ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদদের সন্তান এবং নাতিরা দেশে না থাকবে। আপনি দেখেন 90% রাজনীতিবিদ, স্টাবলিশড রাজনীতিবিদ, আমলা, ব্রুকরেট, তারপরে সুশীল সমাজ এবং ব্যবসায়ী অলিগার্ড যারা, সবার সন্তান বাইরে থাকে। তাই দেশটাকে লুটেপুটে টাকা বাইরে নিয়ে যাচ্ছে। তাদের সন্তানদের এই দেশে বসবাস করা ম্যান্ডেটরি করেন, 5 বছরের মধ্যে দেশের চেঞ্জ হবে। জি না, উনি তো ঠিকই বলেছেন। আমি তো এর আগে অনেক প্রোগ্রামে বলেছি যে এমপি পদটাকে এত আকর্ষণীয় কেন, কি মধুটা কি, সবাই কেন এমপি হতে চায়? আপনি জানেন যে পাপলু নামে একজন লোক এখন জেলখানায় আছে, কাতারের একটা আদম পাচার ছিল, মানব পাচার করে, সে কিন্তু এমপি হয়ে গেল। এবং ওই এমপি হওয়ার জন্য তাকে অন্তত 5 জন পার্লামেন্টের এমপির তাকে সমর্থন দিতে হয়েছে। তার 5 জনকে সে কিনে ফেলেছে। তারপর যখন বাড়িতে যায়, সংসার অশান্তি, তার স্ত্রী বলে আমি কি করলাম, পরে তার স্ত্রীকেও সে এমপি বানিয়েছে। তার মানে একটা মধু আছে, এই মধুটাকে ভাঙতে হবে। এমপি পদ কোনো মধু না, এটা কোনো টেন্ডার বাজে না, টাকা বাসে। ওই 3 কোটি টাকা গাড়িতে উঠে না একটা এমপি, যে ট্যাক্স ফ্রি গাড়ি পায়। পার্লামেন্টের সরকারি দল, বিরোধী দল প্রত্যেকে একটা আইনে একমত হয় সবাই, সেটা হচ্ছে ট্যাক্স ফ্রি গাড়িতে। ওই গাড়ি ওঠার সঙ্গে সঙ্গে জনগণের সঙ্গে সে বিযুক্ত হয়ে যায়। তার কাছে হচ্ছে ল মেকিং, ওই যে কালভার্ট রাস্তা বানানোর থেকে টাকা পাওয়া যায়। এই মধু থেকে তাকে বিযুক্ত করতে হবে। এমপিতে কোনো মধু নাই, এটা খুব শক্ত কাজ। দেখবেন যে আকর্ষণ হয়ে গেলে কিন্তু কে করবে, তাহলে এত এমপি হওয়ার জন্য মারামারি কাটাকাটি হতো না। 53 বছর যাবত এমপিরা সংবিধান মানে না, তার কাজের পরিধি আছে। তারা নির্বাচনের মাঠে আছেন, আবার ভবিষ্যতে এমপি হবেন, আবার একই প্র্যাকটিস হয়তো ঢুকে যাবে। তো আমরা একই কথা বারে বারে বললাম না কেন, যে দেশটা সংস্কার চাই। ইউনূস সাহেবকে তো সেই 18 মাস আমরা দিলাম, ফাইনালি কেমনে জানেন? দিতে চাই নাই। আমি নিশ্চিত করে বলতে পারি, সবাই ধারণা করছিল ধাক্কা মাইনে ফালাই দিব, 3 মাসের মধ্যে নির্বাচন জন্য চলে যেতে বাধ্য হবেন। তাকে কোনো রাজনীতিবিদরা কোঅপারেট করে নাই ফ্রম ডে ওয়ান, তাকে বাংলাদেশের প্রশাসন কোঅপারেট করে নাই ফ্রম ডে ওয়ান। সে তার নিজস্ব ব্যক্তিত্ব বা ক্ষমতা যেটাই বলেন, আনসিন ক্ষমতা বলে সে রয়ে গেছে। সে পরে দেখছে এই দেশ ওনার জন্য নয়। এখন বললে বলবে আমি ইউনূসের দালালি করি। নো, আমি কিন্তু 18 মাস তাকে রাখছি, কিন্তু তাকে 250-300 আন্দোলন করছে। আবারও বলছি, একটা রাজনীতিবিদ বলে নাই তোমরা তার বিরুদ্ধে আন্দোলনে নামছে কেন? এটা কি তার রোল? তার কি দাবি? তার আমলের ঘটনা এগুলা? কিন্তু তারা তো মাঠে আসছে, তখন তো রাজনীতিবিদরা বলে নাই ওনাকে সুস্থ ভাবে দেশটাকে নির্বাচন দিয়ে চলে যেতে দাও। বলছে কোন রাজনীতি দেখাইতে পারবেন? কিন্তু এই সরকার যে সেগুলো ডিল করতে পেরেছে ঠিকঠাক মতো, সেটা কি আপনি বলতে পারবেন? সরকার নিজস্ব সরকার একা কিছু করে, ব্যক্তি কিন্তু হওয়া উচিত ছিল। পৃথিবী জুড়ে যখন রেভলিউশন হয়, গণ অভ্যুত্থান হয়, বলা হচ্ছে রেভলিউশন ইটসেলফ ইজ দ্য সোর্স অফ ল। গণ অভ্যুত্থানকে বিপ্লব নিজেই আইনের উৎস, তাকে কোনো সংবিধান হয়নি বাংলাদেশে, আমরা কিন্তু দিইনি। বলে না, ও ঠিকই বলেছে, অর্ধেক আমরা মেনেছি সংবিধানের মধ্যে, বাকি অর্ধেক আবার মানে, এটা জগা খিচুড়ি হয়েছে। নইলে ওইটি কিন্তু ম্যান্ডেট, জনগণের গণ অভিপ্রায় যে আমরা তোমাকে চাই না, হাসিনা চলে গেছে এবং আমরা ইউনূস সাহেবকে চাই। এই গণ অভিপ্রায় ইটসেলফ ইজ দ্য সোর্স অফ ল। এর চেয়ে বড় সংবিধান আর থাকে না। এই গণ অভিপ্রায়কে আমরা বুঝতে আসলে ব্যর্থ হয়েছি। আর আমি শেষ করি এসে বলে, অনুষ্ঠানের মধ্যে সময় বেশি নেই, বলতে পারি একটু বলি। একজন আরব দার্শনিক বলেছিলেন যে ঘোড়া চালিয়ে এসে রাজ্য জয় করা যায়, কিন্তু রাজ্য শাসন করতে হয় ঘোড়া থেকে নেমে। and that is the toughest part. হয়তো ইলেকশনে যে কেউ পার হয়ে আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট পার হওয়ার পরে যখন বসবে, তখন যে ডেলিভারি দিতে হবে, কি দিতে হবে? দুর্নীতিমুক্ত বাংলাদেশ পারবে কি? জাস্ট চ্যালেঞ্জ দিই আমি, রাজ্জাক ভাই আছেন, ঢাকা শহরের যানজট কি দূর করতে পারবে?
এই ঢাকা শহরের যানজটের যে শৃঙ্খলা AQI যেটা বলে যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, আমি নিজে একজন ভিকটিম, আমার গলায় সমস্যা হয়। বায়ু দূষণে পৃথিবীর সবচেয়ে খারাপ দেশের কখনো 1 নম্বরে থাকি, 2 নম্বরে। এই পলিটিক্যাল গভর্নমেন্ট যে আসুক পারবে এই সমাধান করতে? এই পুরনো ঢাকা শহরের যে অচল গাড়িগুলো কালো ধোয়া আমাকে আপনাকে বাঁচাতে পারবে? 3,40,00,000 লোক থাকে, UNDP থেকে বলা হয়েছে, এখানে প্রজেকশন করেছে। এই ম্যানেজমেন্ট আছে এখানে? বিকেন্দ্রীকরণ হবে এখানে? টাকা পাচার কি বন্ধ হবে? এগুলো বড় প্রশ্ন। যে কাজে ঘোরা থেকে এসে রাজ্য জয় করবে, যখন রাজ্য শাসন করতে যাবে, এই ডেলিভারিগুলো তাকে দিতে হবে। গুড গভর্নেন্স কোনো বায়বীয় বিষয় না। গুড গভর্নেন্সের মানে কি? যারা রাষ্ট্র চালাবে, কাজ করবে, তাকে কম্পিটেন্ট হতে হবে, মানে যোগ্য হতে হবে, দক্ষ হতে হবে। সেকেন্ড, ট্রান্সপারেন্ট হতে হবে। যত টাকার কাজ হোক, যেই কাজ হোক, স্বচ্ছ হতে হবে, মানুষকে দেখবে যে টাকা ব্যয় হয়েছে আমার জন্য, আমি এটা পেয়েছি, ভাগ পেয়েছি। স্বচ্ছ হতে হবে, দক্ষ। আর থার্ড হচ্ছে জবাবদিহিতে থাকতে হবে, তার কাজের জন্য অ্যাকাউন্টেবল হতে হবে। আমি ক্লাস নিই কিনা, আমার স্টুডেন্টদের কাছে আমাকে জবাবদিহি করতে হয়। কাজে সরকারকে জবাবদিহিতার জায়গাটা কিন্তু কোথাও নাই বাংলাদেশে। এই ভূমি অফিসের দালালি কি বন্ধ করতে হবে রাজ্যকে? আমি জানি না। সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতি, এটা তো একটা ইকোসিস্টেমের 18 মাসে কিন্তু বরং বেড়েছে, কমে তো নাই, বরং আরো বেড়েছে। না না, আমি চাঁদাবাজি তদবির আরো বেড়েছে। রুবায়েত সাহেবের সাথে কোনি আইন নাই দেশে। কিছু আইন তো আছে, কিছু আইন তো আছে। যেমন এই যে একটু আগে বললাম যে দ্বৈত নাগরিকত্ব, আপনি আচ্ছা, আপনি আবেদন করলেন কিভাবে? নির্বাচন কমিশন দিচ্ছে আপনার দাপটের চোটে, আপনি আবেদন করলেন কিভাবে? মনের মধ্যে তো মিথ্যা একটা। না না, মিথ্যা। আপনার তো জঘন্যতম অপরাধ। আমার খুব মানে আরো খারাপ ভাষা বলা সম্ভব না। আপনি আবেদন, আমাকে প্রশ্নের জবাব দেন, আপনি আবেদন করলেন কেমনে? আপনাকে তো বলা হয়েছে এই ক্রাইটেরিয়া থাকলে আপনি আবেদন করবেন, আপনি আবেদন করলেন ও কিভাবে? তো জানে, তাই না? ব্যাংকের ঋণ খেলাপে আপনি তো জানেন, কেউ না জানুক, আপনি আবেদন করলেন কি? সেই কৈফিয়ত সেই লোকটা পার্লামেন্টের মেম্বার হবে। আই হেট দেম লাইক এনিথিং। আমাদের রিক্সার পেছনে দেখেন না, আপনি এই লোকটা এসে পার্লামেন্টে দাঁড়িয়ে আইন বানাবে। ভুল বানানে লেখা থাকে যে সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক। সে আইন বানাবে কি? সে আইন বানাবে প্রথম, নাই রুবায়েত ভাই, সে সে apply প্রথম করে কেন? পার্লামেন্টে তার আইন বানাবে কি জানেন? দ্বৈত নাগরিকত্ব যে যদি না, কেউ হতে পারে। 500 কোটি টাকা পায় যাকে, এইটা রিশিডিউল করে দিতে হবে, মাসে 1.5 লাখ করে। এই আইন পাস করে এবং দ্বৈত নাগরিকত্ব যদি এমপি হতে পারে, এটাও পাস করা দিবে সে, তার জন্য সুবিধা। আজকে পর্যন্ত এক্সিস্টিং ল না মেনে যারা এমপি হতে যাচ্ছে তারা দেশ চালাবে কেমন? নাম্বার 1। আবারও বলছি, দায়িত্ব নিয়ে আমি বলছি, কোন সংবিধান মোতাবেক নির্বাচনটা করতেছে? আপনি জানেন আমাদের এই পাশে যে প্রশ্নের কথা বলা যাবে। মিয়ানমারের অং সান কেন হতে পারে নাই সরকার প্রধান? তার হাজবেন্ড হচ্ছে বিদেশি নাগরিক, সে নিজে না, তার স্বামী বিদেশি নাগরিক, এই কারণে তাকে রাষ্ট্রের প্রধান বানানো যায়নি। তাহলে সামনে আগামীর সরকারের জন্য তাহলে দিনটা কেমন হতে যাচ্ছে বলে মনে করেন? অর্থাৎ একই অসন্তোষ যদি থেকে যায় সমাজে, মানুষের মধ্যে, সেটা তো তার বিরুদ্ধে বিক্ষুব্ধ করে দিল ভাই, আমরা মানুষকে। কি এত ভবিষ্যৎবাণী করতে পারবো? তবে সিম্পলি এইটুকু বুঝি, আপনি যখন সব অনিয়মের ভিতর দিয়ে পার্লামেন্টে যাবে, আপনি নিয়ম বানালে সেটা মানবে, এটা আপনি আশা করেন না। 1 নম্বর। 2 নম্বর হইলো, এই নিয়ম না মানার জন্য যে আইন তারা করবে, সেটা মানার জন্য যে দল ক্ষমতায় যাবে, পুরো রাষ্ট্রে তার প্রভাব থাকবে, এলাকায়। এবং আরো একটা কথা বলি, আমরা মব নিয়ে বারবার কথা বলতেছি তো, দেখেন স্থানীয় নির্বাচনটা কিন্তু আগে মানতে পারে নাই কেউ। যদি স্থানীয় নির্বাচনটা আগে হয়, তাহলে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান আগে হয়ে যায়, তারপরে এমপি যে হবে তাদের সাথে সমন্বয় নাও হতে পারে। কিন্তু এমপি যখন আগে হয়ে যায়, তারপরে উপজেলা চেয়ারম্যান আর এমপি তার পছন্দে হবে। হলে তিনে মিলে, এই যে এক একজন এমপি, বাংলাদেশটাকে 300 এমপি 300 টুকরা করে, এক এক টুকরার মবের সম্রাট হয়ে যান। আমরা অতীতে তা দেখেছি।